হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে আজকে আমরা ৩৮তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি পরীক্ষা 2024-এর ৩৮তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের আমি কয়েকটি প্রশ্ন দেব। বাংলায় কয়েকটি প্রশ্ন দেব। যারা যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা শীঘ্রই মূল আলোচনায় ফিরে যাব। যারা এখনো ক্লাসে জয়েন করেননি ক্লাসে জয়েন করে নিন। কে কে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রেনবো মাসুদ ভাই। কে কে শুনতে পাচ্ছেন? ইতিমধ্যে আমরা 37টি ক্লাস করেছি। আজকে আমরা 38তম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি দয়া করে ক্লাসগুলো দেখে নেবেন। আমাদের এই পেজে পাবেন ক্লাসগুলো। আর যদি এই পেজে না পান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস, ওইখানে ইউটিউবে লিখে সার্চ দেবেন এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস। ওইখানে আপনি একটা প্লেলিস্ট দেখতে পাবেন যেটার নাম হচ্ছে আইটিপি এক্সাম প্রিপারেশন। সেখান থেকে আপনি সবগুলো ক্লাস দেখে নিতে পারবেন। আজকে আমরা কিছু প্রশ্ন দেখব। আপনারা প্রশ্নগুলো লিখে রাখতে পারেন, আপনাদের কাজে দিবে। প্রশ্নগুলো লিখে রাখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আমি যে প্রশ্নগুলো আপনাদের দেব সেগুলো কিছু পরিবর্তন করে পরীক্ষায় আসতে পারে, কিন্তু এই ধাঁচেরই প্রশ্ন হবে। প্রশ্ন এরকমই হবে, কিছু পরিবর্তন হতে পারে। ওয়ালাইকুম আসসালাম লাভলি আপু। তো আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। প্রথম প্রশ্ন, করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চ্যালেঞ্জগুলো কি এবং সেগুলো সমাধানে আপনার প্রস্তাবনা উল্লেখ করুন। করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চ্যালেঞ্জগুলো কি এবং সেগুলো সমাধানে আপনার মতামত দিন।
আমি আবারও বলছি, করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কি কি চ্যালেঞ্জ আছে এবং সে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনার পরামর্শ বা মতামত দিন। এখানে দুইটা স্টেপে আপনার প্রশ্ন আসছে। এটা আপনার আসতে পারে, বাংলায় আসতে পারে, বাংলা পরীক্ষায় এটা রচনা অথবা প্রবন্ধ আকারে আসতে পারে। করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চ্যালেঞ্জগুলো কি কি, সেগুলো সমাধানে আপনার পরামর্শ বা মতামত দিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি আনসারটা কিভাবে করবেন? আনসারটা আপনারা যেভাবে রচনা লিখেন না, আপনারা যেভাবে রচনা লিখেন সেরকমভাবে আনসারটা দিবেন, স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ আপনি আনসারটা, ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই, স্টেপ বাই স্টেপ আনসারটা দিবেন। যেমন প্রথমে আপনি সূচনা অথবা ভূমিকা দিয়ে শুরু করতে পারেন এবং শেষে দিতে হবে আপনার উপসংহার। মাঝখানে প্রথম যে অংশ, যদি অংশ দুইটা থাকে, এখানে কিন্তু অংশ দুইটা, মানে চ্যালেঞ্জগুলো কি কি জাতীয় রাজস্ব বোর্ডের এবং আপনার মতামত, এ সম্পর্কে আপনার মতামত। তো প্রথমে আপনি চ্যালেঞ্জগুলো লিখবেন, কয়েকটা স্টেপে লিখবেন, কয়েকটা প্যারাতে লিখবেন কি কি চ্যালেঞ্জ হতে পারে। পয়েন্ট দিয়েও লিখতে পারেন, লাভলি আপু বলছে পয়েন্ট দিয়েও লিখতে পারেন। আপনি পয়েন্ট না দিয়ে আপনি নাম্বারও দিতে পারেন, সাথে নাম্বার নাও দিতে পারেন। নাম্বার না দিয়েও আপনি রচনা যেমন পয়েন্ট আকারে লিখেন, এরকম পয়েন্ট আকারে সুন্দর করে লিখতে পারেন। যেমন আপনি কি কি পয়েন্ট দিতে পারেন, আমাকে দুই একজনে এক দুইটা কমেন্ট করে বলতে পারবেন যে কি কি পয়েন্ট দেওয়া যায় আপনাদের। মনে করুন এই প্রশ্নটা পরীক্ষায় আসছে যে করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চ্যালেঞ্জ কি কি এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনার মতামত বা পরামর্শ কি, চ্যালেঞ্জগুলো কি কি। প্রথম চ্যালেঞ্জগুলো আপনার মনে হয় কোনগুলো চ্যালেঞ্জ, আপনার কি মনে হয় কোনগুলো চ্যালেঞ্জ? এখানে মুখস্থ বিদ্যার কিন্তু কোনো দাম নাই। একটা কথা মনে রাখবেন, এই প্রশ্নগুলো আনসারের ক্ষেত্রে মুখস্থ বিদ্যার কোনো দাম নাই। আপনার নিজের মেধা দিয়ে সেগুলা লিখতে হবে। যখন আপনার যে খাতা দেখবে সে যদি দেখে না আপনি সেটা মুখস্থ লেখছেন না, আপনার নিজের মেধা দিয়ে লেখছেন, সেটা কিন্তু বোঝা যাবে। যখন দেখবেন আপনি নিজের মেধা দিয়ে লেখছেন, তো আপনার যদি এতটা ভালো নাও হয় তাও আপনি মার্কস পাবেন ভালো। দুই একটা স্টেপ কেউ বলতে পারবেন? সামাজিক সচেতনতা, সামাজিক সচেতনতা কোন বিষয়ের উপরে সেটাকে আপনাকে বুঝতে হবে। কিন্তু করদাতাদের সচেতন করতে হবে, করদাতা যারা আছে তাদেরকে সচেতন করতে। কর প্রক্রিয়া জটিলতা, কর প্রক্রিয়াটা আসলে জটিলতা। আর উনি বলছেন করদাতার ওয়ান স্টপ সার্ভিস।
কর প্রদানে অনীহা, অসচেতনতা। ঠিক আছে, করদাতার অসচেতনতা মেনে নিলাম লাভলি আপু। আমরা যে অনলাইনে কর দাখিল করি এর মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে না? এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। অনেকে অনলাইনে কর দিতে গিয়ে নানান জটিল জটিল সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, কর ফাঁকি হইতে পারে। তো আপনি এগুলা লিখে আপনি এগুলোর বিস্তারিত বর্ণনা করে দিবেন। তারপরে বলছে আপনার পরামর্শ কি? আপনার পরামর্শ কি? মানে কি কি করলে সে জটিল অবস্থাগুলা সম্মুখীন, মানে জটিল সমস্যার সম্মুখীন হওয়া যাবে? কি করতে হবে আপনাকে? প্রথম হয় না যে আপনি যদি যে করদাতা যারা আছে ডিজিটাল সীমাবদ্ধতা, ওইটাই যারা অনলাইনে যারা কর দেয় তাদের সীমাবদ্ধতা। আপনি লিখতে পারেন অনলাইনে কর দাখিলের সীমাবদ্ধতা। প্রথমে হচ্ছে আমার যে পরামর্শ থাকবে, করদাতা যারা আছে তাদেরকে কি করা, সচেতনতামূলক সেমিনার করা, তাদের নিয়ে মানে যারা এই বিষয়ে এক্সপার্ট অথবা জাতীয় রাজস্ব বোর্ডের যারা চাকরি করে তাদের উচিত মাঝে মধ্যেই সচেতনতামূলক সেমিনার করা। এটা কি যৌক্তিক কিনা বলেন? বিভিন্ন সেমিনার করা বা বিভিন্ন খোলামেলা আলোচনার আয়োজন করা। কর অডিট কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করা। হটলাইন কি বলছেন বুঝি নাই লাভলি আপু। সচেতনতা বৃদ্ধি করা, কিভাবে আপনি সচেতনতা বৃদ্ধি করবেন মেহেদি ভাই? কিভাবে সচেতনতা বৃদ্ধি করবেন? সেমিনারের মাধ্যমে না সবার মানে যারা করদাতা আছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবেন যে কর দেন কোনটা? করদাতাকে ডিজিটাল বিষয়ে সচেতন করা। যৌক্তিক। হটলাইন চালু করা, হেল্প ডেস্ক। হ্যাঁ ঠিক আছে, হেল্প ডেস্ক চালু করা। আপনি একটা হেল্প ডেস্ক চালু করতে পারেন যারা আপনার ফোন দিয়ে এই বিষয়ে সাহায্য পেতে পারে। বিভিন্ন সেমিনার করা, তারপরে হচ্ছে হেল্প ডেস্ক চালু করা। অর্থনৈতিক উন্নয়নে কর গুরুত্ব
সত্য তুলে ধরা, কিন্তু এটা সেমিনারের মাধ্যমে তুলে ধরতে হবে। এক সেমিনার করে, আমি তো বলছি যে কি করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ডকে কি করতে হবে, কিছুদিন পরপরই সেমিনার আয়োজন করতে হবে, সচেতনতামূলক সেমিনার করা। তারপরে এই যে আমাদের রিটার্ন দাখিল ব্যবস্থাটা এত জটিল, সেটাকে আরো সহজ করা। জটিল রিটার্ন দাখিল ব্যবস্থাকে আরো কি সহজতর করা। এটা আমার মতামত আর কি, আপনাদের আরো ভালো মতামত থাকতে পারে। আমার মতামত হচ্ছে এগুলো, আমি যেগুলো বলতেছি, যে জটিল যে রিটার্ন দাখিল ব্যবস্থা আছে সেটাকে আরো সহজ করতে হবে। মানে বিভিন্ন কি আছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে সচেতনতামূলক অ্যাড তো বুঝেন, বিজ্ঞাপন, যেমন ফেসবুক, ইউটিউব, তারপরে যে বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে যদি আপনি স্পন্সর করে, রাজস্ব বোর্ড যদি স্পন্সর করে এই সম্পর্কে ভিডিও তৈরি করে, স্পন্সর করে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, মানুষ যাতে দেখতে পারে, তাহলেও মানুষ কি হবে, এই ব্যাপারে আগ্রহী হবে। যদি একটা বিষয় জানে তাহলে এই ব্যাপারে আগ্রহ বাড়ে। রেইনবো ভাই বলছেন, মাধ্যমিক বিদ্যালয় হতে পাঠ্যপুস্তক কর বিষয়টি অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, হইতে পারে যে পাঠ্য বইয়ে কর অন্তর্ভুক্ত করা। আইনজীবী সংখ্যা বৃদ্ধি করলে কি হবে? এটা আমার কাছে যৌক্তিক মনে হলো না মেহেদি ভাই। আমার মতে আইনজীবী যারা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, সেটা হতে পারে, আমি যেটা মনে করি। আয়কর আইনজীবী যারা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা। সংখ্যা বাড়াইলে হবে না, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা জরুরি। মানে এটা আমার মতামত, আপনার মতামত ভিন্ন হতে পারে। আমার মতামত হচ্ছে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বাড়াতে হবে। আপনি কি মনে করেন মেহেদি ভাই? কোয়ান্টিটি চান না কোয়ালিটি চান? কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বাড়াতে হবে আইনজীবীদের। মানে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে বিলবোর্ডের মাধ্যমে মানুষকে সচেতন করা। কর প্রদানে আগ্রহ করে তোলা। কর প্রদানে কি করা, আগ্রহ বাড়ানো। কর প্রদানে আগ্রহ বাড়ানো কিভাবে বাড়াবেন?
তো আমরা কিন্তু অনেকগুলো মতামত এবং পরামর্শ পেলাম। আর কি হতে পারে? বিভিন্ন অফার, আমি আপনাদের ভাষায় বলি, বিভিন্ন অফার দেওয়া, বিভিন্ন সার্কুলারের মাধ্যমে, মানে মনে করেন বিভিন্ন কর্মকাণ্ডে আয়কর ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক করা। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক আছে আয়কর সার্টিফিকেট। যেমন আপনি ইংলিশ মিডিয়ামে পড়াতে যান, আপনি ব্যাংক ঋণ নিতে চান, অনেক ক্ষেত্রেই আয়কর সার্টিফিকেট বাধ্যতামূলক আছে। আপনি বলতেছেন সেটাকে আরো বৃদ্ধি করা। মানুষ যে ফাঁকিবাজ 10 লক্ষ টাকা ইনকাম হলেও জিরো রিটার্ন দাখিল করে। বলে স্যার একটু সিস্টেম করে দেন যাতে আমার জিরো রিটার্ন হয়। এখন সিস্টেমে যেতে যেতে মনে করেন যে মানুষের বেশি ইনকাম না হলে কর দেয় না, সবাই সিস্টেমে চলে যায়। যেমন যারা কর দেয় নাই অথবা কোনো সম্পত্তি আছে সেটা উল্লেখ করে নাই করের মধ্যে, অথবা যারা গত বছর অথবা 2 বছর 3 বছর আগে কর দেয় নাই, করমুক্ত সীমা অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে কি করা, বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে, মানে বিভিন্ন ছাড়ের মাধ্যমে তাদেরকে করের অন্তর্ভুক্ত করা, সেটা হতে পারে। আর বিভিন্ন কালো টাকা আছে, কালো টাকাগুলা ঘোষণার মাধ্যমে সাদা করা আর কি, মানে অবৈধ না, যেগুলো বৈধ কিন্তু আপনি কর ফাঁকি দিচ্ছেন, সেটাকে কিন্তু কালো টাকা বলে। আপনি বৈধ পথে টাকা ইনকাম করছেন কিন্তু কর ফাঁকি দেওয়ার কারণে আপনার সেই টাকাটা কালো হয়ে গেছে, তো ওই টাকাটাকে কি করতে হবে, বিভিন্ন ছাড়ের মাধ্যমে সাদা করে নিতে হবে, কালো টাকা সাদা করতে হবে। করদাতাকে প্রণোদনা দেওয়া। তো আপনারা যদি এই যে আমরা মানে বলার কারণে বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু বিভিন্ন মতামত প্রকাশ পেয়ে আসছে, সবগুলো যদি আপনি দিতে পারেন ভালো মার্কস পাবেন নিঃসন্দেহে। যেমন আমি একজন, আমার মতামত একক থাকবে, কিন্তু আমরা অনেকেই যদি সবাই মিলে মতামত দিই তাহলে মতামত কিন্তু বাড়বে আরো। আমি কি বুঝাইতে পারছি আপনারে? কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া। মেহেদি ভাই, মানে আপনি ডাকাতি করে টাকা আনছেন, ওই কালো টাকা সাদা করলে কিন্তু হবে না, সেটাও কিন্তু কালো টাকা, ব্ল্যাক মানি। কিন্তু আপনি কর ফাঁকি দিলেই কিন্তু সেটা ব্ল্যাক মানি হয়। তো আপনাকে সেগুলোই আপনারা সাদা করতে হবে, যেগুলো আমরা বৈধ পথে ইনকাম করা।
এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমরা অনেক মতামত পাইছি, ধন্যবাদ সবাইকে মতামত দেওয়ার জন্য। পরের প্রশ্নটা লিখেন আপনারা। আয়কর আইন বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধের উপায় নিয়ে আপনার পরামর্শ ব্যক্ত করুন। আয়কর আইন বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধের কার্যকর উপায়ে আপনার পরামর্শ প্রদান করুন। মানে আয়কর আইন বাস্তবায়নে যাতে দুর্নীতি না হয় সেরকম কিছু উপায় আপনি বলেন, আপনার নিজস্ব মতামত, আপনার মতামত দিন। কিভাবে দুর্নীতি প্রতিরোধ করা যায়? এই সেক্টরে কিন্তু দুর্নীতি আছে, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। বিশেষ করে করদাতা সহ, বেশি বললে আবার মামলা হয়ে যাবে আমার নামে, ঠিক আছে? দুর্নীতি আছে সেটুকুই আমি জানি। বিভিন্ন মানুষ কর ফাঁকি দেয়, তার অফিসিয়াল কিছু ব্যবসা আছে, সেগুলো আমি সরাসরি না বললাম। ওই দুর্নীতি প্রতিরোধে আপনার ভূমিকা বা আপনার মতামত ব্যক্ত করুন। আয়কর দুর্নীতি প্রতিরোধে আপনার মতামত ব্যক্ত করুন, সোজা হিসাব। এই সম্পর্কে আপনি একটু প্রবন্ধ লিখুন বা আলোচনা করুন। দুর্নীতি যাতে না হয়, তো দুর্নীতি কথাটা উল্লেখ থাকলে আপনি এভাবে আনসার করবেন। বলেন, দুর্নীতি প্রতিরোধে কি কি করা যায়? ডিজিটাল পদ্ধতিতে কর প্রদানে উৎসাহ প্রদান করা। রেনবো ভাই, আপনারটা এরকম হবে যে কঠোর শাস্তির ব্যবস্থা করা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা। ডিজিটাল, মেহেদি ভাই বলছেন ডিজিটাল পদ্ধতিতে কর প্রদান করা। সেটা কিভাবে করবেন? স্বচ্ছ হিসাব নিকাশ। রেনবো ভাই, লাভলি আপু বলছেন ডিজিটালাইজেশন ও অটোমেশন। জবাবদিহিতা নিশ্চিত করা। দুর্নীতি প্রতিরোধ করতে হলে অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। যেমন অনেক সম্পদশালী ব্যক্তি আছে, তাদের ইনকাম আয়কর মুক্ত সীমা পার করছে, কিন্তু তারা আয়কর দেয় না। তো তাদেরকে ধরার একটা ব্যবস্থা করতে হবে। মাঝে মধ্যেই মনে করেন যে তল্লাশি দিতে হবে, চিরুনি তল্লাশি, যে কাদের করমুক্ত সীমা কারা অতিক্রম করছে তাদেরকে ধরে ধরে রিটার্ন দিতে হবে। এবং ওই রিটার্ন যারা ফাঁকি দেয় তাদেরকে রিটার্ন জরিমানা বেশি বাড়ায় দিতে হবে। রিটার্ন ও পেমেন্ট সিস্টেম।
আয় ব্যয়ের হিসাবে তদন্ত কমিটির সংখ্যা বৃদ্ধি করা। মেহেদী ভাই বলছেন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বচ্ছ হিসাব নিকাশ পদ্ধতির বাস্তবায়ন। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বচ্ছ হিসাব নিকাশ পদ্ধতির বাস্তবায়ন। রেনবো ভাই বলছেন দুর্নীতি কারা করে না? যাদের মধ্যে নৈতিকতা আছে তারাই দুর্নীতি করে না। সেজন্য কি করতে হবে? নৈতিকতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ অথবা সেমিনারের মাধ্যমে নৈতিকতা বৃদ্ধি করতে হবে। নৈতিকতা বা মূল্যবোধ সৃষ্টি করতে হবে। শুধু করদাতা না, কর্মকর্তা যারা আছে তাদের জবাবদিহির ব্যবস্থা করতে হবে, যে তারা কি করলো কি না করলো তাদের একটা জবাবদিহিতা থাকতে হবে। সংবিধানে যেমন ন্যায়পালের ব্যবস্থা আছে, যদিও এর বাস্তবায়ন নাই। যারা আইন পড়ছেন তারা ন্যায়পাল সম্পর্কে ধারণা আছে। ন্যায়পাল শাস্তির কঠোরতা আরোপ করা। মেহেদী ভাই মেনে নিলাম। আর কি কি হতে পারে? ঠিক আছে, আমরা এগুলো যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করে দিই তাহলে আমরা কিন্তু ভালো মার্কস পাবো। ঠিক আছে মেহেদী ভাই। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন বলি। জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করার মাধ্যমে
কর ব্যবস্থা, জাতীয় বোর্ডকে শক্তিশালী করার মাধ্যমে, লিখেন জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করার মাধ্যমে কর ব্যবস্থাপনা করা। মানে জাতীয় রাজস্ব বোর্ডকে যে রাজস্ব বোর্ড আছে সেই রাজস্ব বোর্ডকে মনে করেন যে অনেক শক্তিশালী করে গঠন করে কর ব্যবস্থা আরো কর আদায় করা। এ সম্পর্কে আপনি আপনার মতামত বা আলোচনা করুন। মানে যদি রাজস্ব কর ব্যবস্থা শক্তিশালী হয় তাহলে কি হবে? শক্তিশালী কি মানে বোর্ড যদি শক্তিশালী থাকে তাহলে কি হবে? সবকিছু বৃদ্ধি পাবে। যেমন মনে করেন যে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে, রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। সম্পদের সুষম বন্টন হবে। মানে যে সম্পদটা সরকার পাওয়ার কথা সেটা পাবে, এবং সরকার পেলে তো গরিবদের মধ্যে কি করতে পারবে? গরিবদেরকে সাহায্য করতে পারবে, দেশের উন্নয়ন করতে পারবে। কর ব্যবস্থায় সুশাসন নিশ্চিত হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে, এবং সরকারের বাজেট যেটা থাকবে সেটা পূরণ করতে সক্ষম হবে যদি শক্তিশালী কর ব্যবস্থা থাকে। বাংলাদেশ মানে আমাদের দেশের যে 3 নাম্বার, আমাদের দেশের যে বাজেট হয় তার মোটা অঙ্কের টাকাটা আসে কর ব্যবস্থা থেকে, সেটা মনে রাখবেন। কর দিলে দেশ চলবে, নাহলে দেশ চলবে না। 3 নম্বর প্রশ্নটা কি বলছি মনে আছে? রাজস্ব বোর্ডকে শক্তিশালী করার মাধ্যমে কর ব্যবস্থা মানে কর ব্যবস্থাপনা করা। এ সম্পর্কে আপনি আপনার পরামর্শ দিন বা মতামত দিন বা আলোচনা করুন। তো এটার উত্তরগুলো আমি বলছি, সংক্ষেপে বলছি, এত বিস্তারিত আলোচনা করলাম না। আপনারা কিন্তু কোন কোন বিষয়ের উপরে ক্লাস চান তা কিন্তু আমাকে কেউ বলেন না কমেন্ট করে, অথবা আমাকে ইনবক্সকেও কেউ বলেন না। ঠিক আছে? কেউ কিন্তু বলেন না, আমি দেখছি কেউই বলেন না। কালকে আমরা, ঠিক আছে, আগামীকালকে আমরা পড়ব হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী। আপনারা একটু এই সম্পর্কে একটু পড়ালেখা করবেন, তাহলে ক্লাস করতে সুবিধা হবে। আর্থিক বিবরণী। আমি আজকে 3টে প্রশ্ন দিলাম, 3টে প্রশ্নের উত্তর যদি কারো লাগে আমাকে ইনবক্স দিবেন, আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন উত্তরে যা আছে, আমি এখানে যেগুলো বলছি এই আনসার শিটে কিন্তু এতগুলো স্টেপ নাই, আরও কম আছে। আমি অনেকগুলো স্টেপ বলছি। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আগামী ক্লাস আর্থিক আয় বিবরণী দেখব আমরা হিসাব বিজ্ঞানের। আশা করি ক্লাসে উপস্থিত থাকবেন।
সবাই এক পর্যন্ত ভালোই থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।